ঠিক আছে, ঠিক আছে। আপনাদের মাননীয় সদস্য, আপনাদের এখনো আরো অনেক বিষয় আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এখন আলোচনা করতে হবে। প্লিজ 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 বসুন, বসুন। এই বিষয়ে আর না, আমরা আমাদের যা কার্যসূচি আছে সেই অনুযায়ী করব। প্লিজ বসুন, প্লিজ প্লিজ বসুন। সময় নেই, এখন 7টা পর্যন্ত হবে। এরপরে নতুন কিছু চাচ্ছেন, এরপরে 8টা 9টা পর্যন্ত বিধানসভা বসবে। আচ্ছা মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি পরিবহন বিভাগের ব্যয় বরাদ্দর দাবির 53 দাবি নম্বর 53 উপরে আলোচনা। এই দাবির উপর আলোচনার সময় নির্দিষ্ট হয়েছে 1 ঘন্টা। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির ওপর ব্যয় বরাদ্দ হ্রাসের একটি প্রস্তাব আছে। প্রস্তাবটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। হ্রাসের প্রস্তাবটি গ্রাহ্য হওয়াতে উত্থাপিত বলে মনে করা হলো। কারণ বক্তাদের যেটা তাই। এবার এ বিষয়ে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য শ্রী সুরজিৎ মিত্র। সময় 10 মিনিট। আর এগোনো যাবে না, আমাদের মোটামুটি শেষ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্য 21শে জুলাই নিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। আমি এই তথ্যটা আমরা জানতাম। সরাসরি আমরা বিধানসভা ছবি দেখছিলাম এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই 21শে জুলাইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে কি বলেছিলেন। যে কমিশন সুশান্ত কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে যে কমিশন তৈরি করা হয়েছিল, সেই কমিশন প্রসঙ্গে কিছুক্ষণ আগে কমিশনের রিপোর্ট সম্পর্কে কি বলছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। সরাসরি আমার সঙ্গে আবির আছে। আবির, এই 21শে জুলাই কমিশনের ফাইল যা সচিবের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, এখন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, প্রথমত হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনীতিতে বরাবরের জন্য বলে আসতো, তারা এই সমস্ত গণ আন্দোলনগুলো তারা করতেন। তাদের বক্তব্য ছিল এই গণ আন্দোলন করতে গিয়ে কিছু মানুষ তারা শহীদ হন। এবং তুমি জানো যে শুভেন্দু অধিকারী শুরুতেই যেটা উল্লেখ করছিলেন যে সেই বক্তব্যকেই তারা রাজনৈতিক প্রচারে বারবার ধরে তৃণমূল কংগ্রেস ব্যবহার করত। কিন্তু 1993 সালের 21শে জুলাইয়ের যে ঘটনা, যদিও সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি গিয়েছিলেন, পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেই তৃণমূল কংগ্রেসই প্রচার করে যে তারাই 21শে জুলাইয়ের ঘটনা নিয়ে আন্দোলন করেছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পুরোধা ছিলেন এবং তাকে ঘিরে তাদের যে রাজনৈতিক যে বার্তা,
বিগত বছরগুলোতে দিতে শুরু করে। চলতি বছরের 21শে জুলাইকে ঘিরে প্রথম থেকেই নানা ধরনের প্রশ্ন ওঠে এবং তুমি দেখছো যে বছর 4টে 21শে জুলাই হবে এবং যারা নিজেদেরকে 21শে জুলাই দাবি করে আসছে, এতদিন ধরে দাবি জানিয়ে আসছে, সেই তৃণমূল কংগ্রেসের দুটো শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। এবং ঠিক তার আগের দিন দেখতে পাওয়া যাচ্ছে 20শে জুলাই রাজ্য বিধানসভার অভ্যন্তরে নীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে কমিশনের যে রিপোর্ট, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করে দিচ্ছেন। এবং তিনি যে কমিশনের যে রিপোর্ট প্রকাশ করলেন, সেই কমিশনের রিপোর্ট কেন এতদিন পর্যন্ত প্রকাশ করা হয়নি তা নিয়ে কারা সরব হচ্ছেন? তৃণমূল কংগ্রেসের বিধায়করাই সরব হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন দেখা গেল যে লাগাতার হাত তুলে রয়েছেন হচ্ছে ফিরহাদ হাকিম এবং মদন মিত্র, এবং পরবর্তী সময় মদন মিত্রকে বলার যে সুযোগ সেটাও রাজ্য বিধানসভার স্পিকার করে দেন এবং মুখ্যমন্ত্রী বাকিদেরকে বলেন যে মদন মিত্র তিনি সাক্ষী, তিনি কি বলছেন সেটা শোনা উচিত। এবং এই প্রশ্নটা বারবার ধরে উঠেছিল। 2014 সালের 29শে ডিসেম্বর প্রাক্তন বিচারপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন যে কমিশন তৈরি করা হয়েছিল, সেই কমিশন তার অফিসে বসে তিনি কি পর্যবেক্ষণ করেছেন সেই পর্যবেক্ষণ সংক্রান্ত রিপোর্ট তিনি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। 2014 29শে ডিসেম্বর থেকে এত বছর পর্যন্ত হয়ে গেল, এই রিপোর্ট কেন প্রকাশ হয়নি? যদিও প্রত্যেক বছর ধারে বাড়ে বহরে 21শে জুলাই যে সমাবেশ, সেটা কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে তাদের প্রধান রাজনৈতিক সাংগঠনিক সমাবেশ হিসাবে বারবার ধরে রাজনৈতিক প্রচার এবং তাদের দলীয় প্রসারের জায়গা তৈরি করে ফেলেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেনই কমিশনের রিপোর্ট প্রকাশ হয়নি তা নিয়ে লাগাতার আক্রমণ করার যে সুযোগ, সেটা কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় হচ্ছে এই মুহূর্তে রাজ্যের শাসক দল। সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয়, যেহেতু এখন তৃণমূল কংগ্রেসের অন্দরেই দুটো ভাগ হয়ে গিয়েছে, একটি হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের এমন কিছু নেতা রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসাবে এই 2026 সালেরও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের একদিন আগ বা ফল প্রকাশের দিন পর্যন্ত তারা ছিলেন। তারাও আজকে বিধানসভার অভ্যন্তরে উঠে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ এই রিপোর্ট প্রকাশ করা উচিত। তাদেরও জানা দরকার যে তারা যে সাক্ষ্য দিয়েছিলেন, তারা যে সাক্ষী হিসেবে ছিলেন, যে এতগুলো মানুষের যে মৃত্যুর ঘটনা ঘটেছিল কেন হয়েছিল। তৃতীয়ত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে শহীদদেরকে মর্যাদা দেওয়ার কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলে আছে, সেই শহীদদেরকে যে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি সেই প্রসঙ্গের কথাও এদিনকে উল্লেখ করলেন। এই রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে তা সেই অনুযায়ী রিপোর্টে কি বলে গেছিলেন সুশান্ত কুমার চট্টোপাধ্যায়, তিনি উল্লেখ করেছিলেন নিহতদের পরিবারবর্গকে 25 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা করে দিতে হবে। সেখানে কি দেওয়া হয়েছে? নিহতদের পরিবারকে মাত্র 2 লক্ষ টাকা এবং আহতদের 15,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং সে কারণেই তিনি বলেছেন যে ফ্রেশ এফআইআর যদি করতে চান তারা সেই করুন, এই সংক্রান্ত বিষয়ে তাদের তরফ থেকে যে সমস্ত ধরনের সহযোগিতা করা দরকার তারা করবেন। এমনকি মুখ্যমন্ত্রীর যে ফান্ড রয়েছে সেই মুখ্যমন্ত্রীর ফান্ড থেকেও সমস্ত ধরনের সহযোগিতা তাদেরকে করা হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমত হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে ছিলেন তারা এই রিপোর্ট হাতে পাওয়ার পর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুললেন এবং যে রিপোর্ট আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পেশ করলেন তাতেই তারা সহমত পোষণ করলেন। আর দ্বিতীয়ত যে শহীদদের পাশে আছি, শহীদদেরকে সমস্ত রকম দেখভাল করি যে বার্তা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস দিয়ে আসছিল, সেটাও কার্যত খারিজ করে দেওয়া হলো এই রিপোর্ট প্রকাশের মধ্যে দিয়ে। যে ধরনের সাহায্য তাদের পরিবারবর্গকে বা আহতদের পাওয়া উচিত সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার করেনি, সেটাও এদিনকে বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী রিপোর্ট পেশ করে। আমি একটু সঙ্গে থাকো, আরেকবার শুনবো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলছিলেন একটু আগে। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি, হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, এক আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র
কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। আবির আছে আমার সঙ্গে? একুশে জুলাইকে অনেকে ব্যবহার করেছেন বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে জুলাই অর্থাৎ যেদিন শহীদ স্মরণ করে তৃণমূল, 21শে জুলাইয়ের শহীদদের আবেগের কথা বলে। যে সময় তারা একসঙ্গে ছিলেন, সেই সময় যারা গুলিতে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য এত বছর ধরে 21শে জুলাই পালন করছেন। এই যে শহীদ আবেগ, শহীদের পরিবারদের মঞ্চে নিয়ে আসা হয়, শহীদের পরিবাররা তারা মঞ্চে থাকেন। 21শে জুলাই একটা আবেগের জায়গা বলে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বলে এসেছে, যে আবেগের জায়গা থেকে আগামীকালও 21শে জুলাই স্মরণ করা হবে, শহীদদের স্মরণ করা হবে। সেই 21শে জুলাই আবেগ কি মেকি? শহীদদের রক্তে সম্পদ? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী তদন্ত কমিশন তো ঠিকমতো তদন্তই করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার প্রয়োজন মনে করা হয়নি, যেখানে নাকি তিনি নিজেকে প্রধান সাক্ষী হিসেবে দাবি করেন। পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী দলনেতা, তিনিও সাক্ষী দিতে আসেননি, বলেইছিলেন তিনি সাক্ষী দিতে যাবেন না। তাহলে অথচ পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী মনীশ গুপ্ত এর জন্য দায়ী। তার মানে সঠিক তদন্ত হয়নি, তদন্ত কমিশনই হয়নি। যদি তাই হয়ে থাকে তাহলে শহীদরা কি বিচার পেলেন? শহীদদের যে আবেগের কথা বলা হয়, তৃণমূল কংগ্রেস যে আবেগের জন্য আবেগের কথা মাথায় রেখে প্রতি বছর 21শে জুলাই পালন করে, সেই আবেগ কি তাহলে মেকি? আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো,
দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আবির, আগামীকাল 21শে জুলাই, আর তার আগের দিন রিপোর্ট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। এই 21শে জুলাই তৃণমূল প্রতি বছর পালন করে এবং পালন করার সময় তারা শহীদের আবেগের কথা বলে। শহীদ পরিবারের যারা তারা থাকেন মঞ্চে, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ স্লোগান ওঠে, শহীদদের কথা বারবার করে বলা হয়। সেই শহীদ আবেগ কি মেকি? অতনু, তার আগে তোমাকে বলি, শহীদরা অবশ্যই মঞ্চে থাকেন, তবে মূল মঞ্চে নয়, পাশের একটি মঞ্চে। এবং তুমি জানো, যা নিয়েও তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন তারাই সরব হতে শুরু করেছেন, এবং অবশ্যই রাজ্যের শাসক দল তারা যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী, তাদের তরফ থেকে তো বিগত দিনগুলোতেও বলা হয়েছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়েও তারা সেটা বলছেন যে শহীদদের সঙ্গে যে আচরণ করা হয় সেই আচরণ যথাযথভাবে নয়। এবং তাদের বক্তব্য হচ্ছে যে 21শে জুলাইয়ের মঞ্চে শহীদদের জায়গায় যারা সেলিব্রিটি তারা বিগত কয়েক বছরগুলোতে সর্বাধিক গুরুত্ব পেয়ে এসছেন। যদিও এই 1993 সালের 21শে জুলাই যে শহীদদের পরিবারের কথা বলে তারা বারবার ধরে তারা সরব হতে তারা শুরু করে দেন। এদিনকে মুখ্যমন্ত্রী যে রিপোর্টটা পেশ করেছেন এবং সেই রিপোর্ট পেশ করার পর এই মুহূর্তে কার্যত রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তার মধ্যে অন্যতম হচ্ছে যে শহীদ পরিবারগুলো তাদেরকে যে রিপোর্টে যে অবজারভেশনে যে রেকমেন্ডেশন করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে নিহতদের পরিবারবর্গকে 25 লক্ষ টাকা এবং আহতদেরকে 5 লক্ষ টাকা করে দিতে হবে, কিন্তু বাস্তবে দেওয়া হয়েছিল 2 লক্ষ টাকা ও 15,000 টাকা করে। তাহলে সেখানে শহীদদের সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছিল সেই প্রশ্নে দিনকে রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। এবং তাতে দেখতে পাওয়া গিয়েছে যে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের কালীঘাট কমিটি যারা নন তারা কার্যত সেই বিষয় নিয়ে হই হই করছেন, সরব হচ্ছেন যে কেন শহীদদের সাথে এই ধরনের আচরণ। এবং তুমি দেখলেও যে মদন মিত্র তাকে বলার সুযোগ দেওয়া হলো, ফিরাদ হাকিম তিনিও হাত তুলেছিলেন এবং আজকে ফিরাদ হাকিম তিনি নিজেও মুখ খুলে বলেছেন যে 21শে জুলাইয়ের কি ঘটনা ঘটেছিল, তারা যে সাক্ষ্য দিয়েছিলেন সেই কমিশনের রিপোর্ট কেন প্রকাশ করা হয়নি আমরাও জানতে চাই, কমিশনের রিপোর্ট সামনে নিয়ে আসা হোক। ফলে অবশ্যই কোথাও গিয়ে শহীদদেরকে সামনে রাখা হতো এবং তার পিছনে একটা রাজনৈতিক একটা লাভ এটার একটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সেই প্রসঙ্গে আজকে কার্যত তার বক্তব্যে উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টার মধ্যে বারবার ধরে ঘোরাফেরাও করেছে সেটা হচ্ছে যে কেন এতদিন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং এদিনকে যেভাবে রাজনৈতিকভাবে আক্রমণ শানিয়েছেন সেই রাজনৈতিক আক্রমণ শানানোর একটা বড় অংশ জুড়ে যে ভূমিকা ছিল সেখানে হচ্ছে তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী চ্যাটার্ড ফ্লাইটের প্রসঙ্গের কথা এনেছেন। তিনি উল্লেখ করেছেন যে হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একের পর এক ইমারত তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে। ফলে মনে করাই হচ্ছে নাম না করে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গের কথা তিনি এভাবে টেনে তুলে ধরার চেষ্টা করেছেন। আর এদিনকে যে রিপোর্ট পেশ হওয়ার পর তিনি উল্লেখও করেছেন যারা নিহতদের পরিবারবর্গ যারা রয়েছেন, যারা আহতরা যারা রয়েছেন, তারা পুনরায় যদি মনে করেন যে এই গোটা ঘটনা তদন্ত চান তারা ফ্রেশ এফআইআর করতে পারেন, সরকার সেই বিষয়টিকে দেখবে এবং যারা সাহায্য যদি কেউ চান তাহলে মুখ্যমন্ত্রীর যে তহবিল সেখান থেকে তাদের পরিবারবর্গকে সমস্ত ধরনের সাহায্য করে দেওয়া হবে। ফলে আগামীকাল 21শে জুলাইয়ের আগে আজকে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে গিয়েছে এবং এই রিপোর্ট সামনে আসার পর এখন দেখার যে তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ যারা কর্মীরা রয়েছেন যারা মূলত 21শে জুলাই সমাবেশে হাজির থাকেন তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায় এবং কত শতাংশ মানুষ আগামীকাল কোন 21শে জুলাই সমাবেশে তারা জমায়েত হন। আবির, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বললেন যে শহীদের আবেগকে ব্যবহার করা হয়েছে, শহীদদের ব্যবহার করা হয়েছে এবং তোমার সঙ্গে এখন কথা বলতে গিয়ে তোমারও মনে থাকবে আমরা দেখেছি তুমি বলছিলে একটু আগে যে মূল মঞ্চে থাকতেন সেলিব্রিটিরা। তাহলে এই শহীদ আবেগের কথা বলে আসলে 21শে জুলাই কি তৃণমূলের শক্তি প্রদর্শনের দিন? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে 21শে জুলাই অবশ্যই শক্তি প্রদর্শনের দিন ছিল এবং আমরা দেখেওছি যে 2009-এর লোকসভা নির্বাচনের পর থেকে ধারে ধারে বহরে এসে 21শে জুলাইয়ের বদল হয়েছে। 21শে জুলাই 2011-তে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছে, আবার 21শে জুলাই কোভিডের কারণে 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হয়েছে। কিন্তু 21শে জুলাইকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সাংগঠনিক বিস্তার প্রক্রিয়াকে বারবার ধরে সামনে আনা হতো এবং তোমার মনে আছে যে 2021-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর 21শে জুলাই হয়েছিল যেখানে হচ্ছে আসাম, তারপর হচ্ছে তোমার মেঘালয়, দিল্লি, গোয়া এই সমস্ত জায়গাগুলোতে যেখানে তৃণমূল, ত্রিপুরা, যে সমস্ত জায়গা
গেল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সংগঠন রয়েছে, তারা নির্বাচনে লড়াই করবে, এই সমস্ত বার্তা বা বক্তব্য রেখেছিল, সেখানে তারা পালন করেছিল। ফলে অবশ্যই সেদিক থেকে তারা দেখতে গেলে 21শে জুলাই যে শহীদ তর্পণের যে দিন, সেটাকে তারা তাদের যে সাংগঠনিক সমাবেশের প্রধান দিন হিসেবে তারা জানাতো। এবং যে সমস্ত নেতারা সেখানে বক্তব্য রাখতেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যারা বক্তব্য রাখতেন, তাদের বক্তব্যের মধ্যে সেই সাংগঠনিক শক্তির আস্ফালন প্রস্ফুটিত হতো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বছরগুলোতে দল কিভাবে পরিচালনা হবে, দলের সাংগঠনিক শক্তি কিভাবে বজায় থাকবে, তারও ক্রমাগত নির্যাস বা বার্তা তারা সেই মঞ্চ থেকে তারা বারবার ধরে দেওয়ার চেষ্টা করছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলেই শহীদ তর্পণ বা শহীদ সমাবেশের যে দিনটিকে, সেটি তাদের কাছে 2011-তে যেমন বিজয় সমাবেশ ছিল, অন্যদিকে দাঁড়িয়ে পরবর্তী সময় সাংগঠনিক শক্তি প্রদর্শনের জায়গা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আজকে কার্যত এই রিপোর্ট পেশ করে কার্যত সেটাকেই রাজনৈতিকভাবে আক্রমণের টেনে আনা হলো এবং উল্লেখই করা হলো যে শহীদদের যে বিষয়, তাকে সামনে রেখে রাজনৈতিকভাবে নিজেদের সাংগঠনিক শক্তিবৃদ্ধির জায়গা হিসেবে তারা উপস্থাপিত করার চেষ্টা করলেও আসলে যারা শহীদরা রয়েছেন তাদেরকে যে কোনো মর্যাদা দেওয়া হয়নি, তারা যে প্রাপ্য সম্মান পাননি এবং তাদের যেটা পাওয়ার অধিকার, সেই অধিকারটুকুনি যে তারা পাননি, এই প্রসঙ্গের কথাই রিপোর্ট পেশ করে কার্যত উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। এই মুখ্যমন্ত্রীর কিছুক্ষণ আগের বক্তব্যে, যেখানে তিনি বলছেন যে ফ্রেশ এফআইআর করতে পারেন শহীদ পরিবার, সেক্ষেত্রে তদন্ত হবে এবং দরকার হলে তার ফান্ড থেকে সাহায্য করবেন। শহীদ পরিবারের কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে পাওয়া যায়নি। যোগাযোগ করার চেষ্টা করছি শহীদ পরিবারগুলোর সঙ্গে, এবং অনেক শহীদ পরিবার এমনিতেই এবারে জানিয়েছেন যে তারা 21শে জুলাই সমাবেশে তারা হাজির হচ্ছেন না। তবে বাকি যারা শহীদ সমাবেশের যারা রয়েছেন, এখন দেখার যে তাদের তরফ থেকে, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে ফ্রেশ এফআইআর করা হলে তারা সমস্ত ধরনের তদন্ত করবে, সেই তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা। সেক্ষেত্রে আমি 15 বছর সরকারে ছিল তৃণমূল, যে তৃণমূল শহীদ দিবস পালন করে, শহীদদের আবেগের কথা বলে, এই 15 বছরে শহীদদের পরিবার কি পেয়েছে? পরবর্তীতে আবিরের সঙ্গে কথা বলবো। প্রশ্ন উঠে যাচ্ছে যে শহীদদের আবেগ, সেই আবেগ কি তাহলে মেকি ছিল? 21শে জুলাইকে অনেকে ব্যবহার করেছেন বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু হাইকোর্ট অনুমতি দিতে রাজি নয়। সেক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য যে আগে তো এটা বুঝতে হবে যে যে রোগ বা যে চিকিৎসা করাতে তিনি যাচ্ছেন আমেরিকায়, সেই চিকিৎসা আদৌ এখানে হবে কিনা। যদি জানা যায় যে এখানে হচ্ছে না, তখন না হয় সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে বা সেই মতো নির্দেশ দেওয়া যাবে, ভেবে দেখা যাবে অনুমতি দেওয়া যায় কিনা। কি হয়েছিল সওয়াল জবাব, কি বলেছিলেন বিচারপতি? বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন এসএসকেএম হাসপাতালে প্রথমে যান, সেখানে গিয়ে আগে পরীক্ষা করান, সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর তারপর আদালত সিদ্ধান্ত নেবে। আমাদের শহরের চোখের হাসপাতাল থেকে কোনো পরামর্শ নেওয়া হয়েছিল কিনা জানাতে হবে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন গত 10 বছর ধরে আমেরিকায় চিকিৎসা করাচ্ছেন অভিষেক, সেখানে নিয়মিত চিকিৎসা চলছে। এবং তখন বিচারপতি বলছেন তিনি হয়তো 20 বছর ধরে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু আদালত বর্তমান পরিস্থিতির ভিত্তিতেই বিষয়টি বিবেচনা করবে এবং যদি প্রমাণ হয় যে কলকাতায় এই চিকিৎসা সম্ভব নয়, তখন না হয় আদালত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয় বিবেচনা করবে। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে তিনি মেডিকেল কাউন্সিলের সিনিয়র কাউন্সিল ছিলেন এবং বিষয়টি অন্য বেঞ্চের তুলনায় যদি এখানে বলেন তাহলে সমস্যা হতে পারে। এরপর রাজ্যের আইনজীবী বলেন যে শুধু তো এই মামলা নয়, অনেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত, তাই এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন বিদেশে যেতে চেয়ে আলাদা আবেদন করা হয়েছে, ওই বিষয়ে শুনানি করা হোক। এবং তখন বিচারপতি বলেন যে অগস্ট মাসে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে শুনানি হবে। এখান থেকে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, আমাদের রাজ্যে বা দেশে চোখের এই ধরনের চিকিৎসার কি ব্যবস্থা নেই, বা যদি থেকেও থাকে
তা কি নিম্নমানের? চয়েস থাকে, প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর দুটো সেক্টরই অ্যাভেলেবল। এইমসে যেতে পারেন কিংবা এলভি প্রসাদ শঙ্কর নেত্রালয় এরাও আছে। আর যে চিকিৎসাগুলো সারে না এরকম রোগ এখানেও সারে না, বাইরেও সারে না। আস্থা থাকলে এদেশে অনেক কাছে, এবং এখান থেকে কেউ বাইরে রেফার না করলে আমার মতে তো সাধারণভাবে যাওয়ার কথা না। আপনি আগে এখানে দেখান, এখানে যদি যাদের যাদের দেখান, তারপরে যদি না হয় তখন আপনার বাইরে থেকে যাওয়ার প্রশ্নটা তখন উঠবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তো চোখের সমস্যা ছিল, একাধিকবার চিকিৎসকরা বিদেশে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তিনি কি চিকিৎসা করতে বিদেশে গিয়েছিলেন? বুদ্ধদেব বাবুর চোখের প্রবলেম ছিল এই রাজ্যে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা তারা চিকিৎসা করেছেন। একবার তিনি কিউবা গিয়েছিলেন আমাদের পার্টির উদ্যোগে, কিন্তু এইটাকে ইনস্ট্যান্স ধরার কোনো কথা নেই যে বামফ্রন্টের আমলে মন্ত্রীরা আবার পার্টির নেতৃত্ব তারা ওনারা চোখের চিকিৎসার জন্য বিদেশ গিয়ে চিকিৎসা করেছেন এমন কোনো দৃষ্টান্ত নেই। এখানে আধুনিক চিকিৎসার বন্দোবস্ত আছে, অন্য দেশ থেকেও আসেন আমাদের বাংলায় চিকিৎসা করার জন্য। এক একজনের এক একটা রুচি।